আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রিট ঘিরে ডাকসু নির্বাচনের নাটকীয়তা, হাইকোর্টে স্থগিতের আদেশ, আধা ঘন্টা পর চেম্বারে স্টে, প্রার্থীদের মাঝে স্বস্তি। ডাকসুকে নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। আমাদেরকে আসলে আরো বেশি সতর্ক থাকতে হবে। গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে। খুনি হাসিনার বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে। এটি লিগ্যাল মেরিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করায় চ্যালেঞ্জ, মন্তব্য মির্জা ফখরুলের। 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনা প্রধানের, জরুরি অবস্থা জারির গুঞ্জনের ব্যাপারে অবগত নন আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাআল্লাহ ভালো হবে। সিইসির সাথে মার্কিন প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক, নির্বাচন কিভাবে কেমন হবে ঠিক করবে জনগণ, বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। হল ছাড়ার আদেশ উপেক্ষা করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, চট্টগ্রামে হামলাকারীদের না ধরায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। কেন এত পরে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে এসে পৌঁছাইলো? ওদের তো ওইখানে স্থানীয় ওরা, তো আমাদের তো একটা আতঙ্ক থাকে। প্রশাসন কিভাবে ভাইবা বোর্ডে নিয়োগ নিয়ে পড়ে থাকতে পারে? প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা পুতুলের প্রতারণা, 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আফগানিস্তানে ভূমিকম্পে 800 ছাড়িয়েছে নিহতের সংখ্যা, দুর্গম এলাকায় ব্যাহত উদ্ধার অভিযান, আন্তর্জাতিক সহায়তা কামনা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ মিনিট 40-এর ব্যবধানে স্থগিত করলেন চেম্বার আদালত। নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা এক রিটের প্রেক্ষিতে পুরো নির্বাচনই স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সাথে সাথে আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা। গুরুত্ব বিবেচনায় নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে নির্বাচন হতে আপাতত আর বাধা নেই বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। আলোচনার কেন্দ্রে থাকা ডাকসু নির্বাচন নিয়ে ঘটনাবহুল দিন ছিল সোমবার। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটের শুনানির দিন ঠিক ছিল মঙ্গলবার। ওই শুনানি একদিন এগিয়ে আনা হয় সোমবার। দুপুর 2:30টার দিকে শুরু হয় শুনানি। রিটকারীর আইনজীবী আদালতকে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ওদিকে এস.এম. ফরহাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তারপরও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে কি করে জিএস পদে প্রার্থী হতে পারে এ নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। বলেন, আইনের দৃষ্টিতে এটা নির্বাচনী ট্রাইব্যুনালের দ্বিমুখী আচরণ। পাল্টা জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতকে জানান, এস.এম. ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা এটি অমীমাংসিত বিষয়। এ সময় 2019 সাল থেকে ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য প্রমাণ তুলে ধরা হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে এস.এম. ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। এস.এম. ফরহাদের ব্যাপারে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেন নাই, শুধু রুল জারি করেছেন। এবং এটা নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার জজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে, আপনারা থাকবেন, সেখানে এটি পরিপূর্ণ শুনানি হয়ে একটি সিদ্ধান্ত হবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন আয়োজন করেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেশন। দ্য নেশন ইজ ইগারলি ওয়েটিং টু সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ডাকসু ইলেকশন। এই জায়গাটা কোনোভাবে ব্যাহত হোক, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না।
সঙ্গে সঙ্গে এই আদেশ চ্যালেঞ্জ করে হাতে লেখা আবেদন নিয়ে চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় নির্বাচন স্থগিতের সে আদেশ স্থগিত করে দেন চেম্বার আদালত। যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে চেম্বার আদালতে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। আইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে 40 মিনিটের নাটকীয়তা দেখল বাংলাদেশ। নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের পর বিক্ষোভ, পরে স্থগিতাদেশ পেয়ে উচ্ছ্বাসে মাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা। ভবিষ্যতে ডাকসু নির্বাচন নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত আসবে এমন আশার কথা জানান সবাই। প্রচার অভিযানের 6ষ্ঠ দিনে প্যানেলের ইশতেহার নিয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করছিলেন ছাত্র শিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আর ঠিক তখনই আসে নির্বাচন স্থগিতের আদালতের নিষেধাজ্ঞার খবর। কি জন্য এটা স্থগিত করার কোনো সুযোগ নাই, নির্বাচন পেছানোর কোনোভাবেই পক্ষপাতী না, এবং নির্বাচন যথাসময়ে হওয়ার পক্ষপাতী আমরা অলওয়েজ। মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, মিছিল আর স্লোগানে প্রকম্পিত ঢাবি ক্যাম্পাস। ছড়াতে থাকে নানা গুজব। হলগুলোই যে যে অবস্থায় ছিলেন বেরিয়ে পড়েন তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দাবিতে। আমরা কেউই এই ডাকসু নির্বাচনের স্থগিত কিংবা বন্ধ এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার বার্তা দেন প্রার্থীরা। মিছিল করে অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত প্যানেলের সমর্থকরাও। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন, সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে নিচ্ছে। ডাকসুকে নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। 9 তারিখে নির্ধারিত সময় নির্ধারিত দিনেই এই ডাকসু হইতে হবে। এই যখন অবস্থা, তখন বিকেল 4:30টার দিকে ফের খবর আসে আগের সিদ্ধান্ত বাদ যথাসময়ে হচ্ছে ডাকসুর ভোট। উচ্চ আদালতের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালত। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আদালতের রিটকারী ফাহমিদা আলমের প্যানেলের এজিএস প্রার্থী জানান, ডাকসু নির্বাচন বন্ধ করতে নয়, একজন প্রার্থীর নির্বাচন করার বৈধতা চ্যালেঞ্জ করে ব্যক্তিগত সিদ্ধান্তে আদালতের দ্বারস্থ হন ফাহমিদা। তিনি যে রিটটি করেছেন সেটি প্রাথমিকভাবে আমরা প্যানেলগতভাবে ওয়াকিবহাল ছিলাম না। ডাকসু স্থগিত করতে হবে, ডাকসু বন্ধ করতে হবে, এই ধরনের কোনো কথা এখানে উত্থাপন করা হয়নি। এর আগে সকালেই দেশের শিক্ষাঙ্গনকে পরিকল্পিতভাবে অস্থির করা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন প্রার্থী। অনলাইন প্রোপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়। খুনি হাসিনার বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে। অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। এছাড়া সকালে মধুর ক্যান্টিনে শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী প্রার্থীর অভিযোগ অনলাইনে হুমকি ও গালাগালির। এটি লিগ্যাল মেরিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে। সেই জায়গা থেকে আরো আগেও হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমার মধ্যে নিরাপত্তার একটা ভয় ছিল। ডাকসু নির্বাচন উপলক্ষে ছুটি একদিন কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটের আগে পরে 2 দিন সহ 3 দিন বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে নানা প্রতিবন্ধকতা আসবে এই বিষয়ে বিবেচনায় নিয়েই ভোটের পথে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনটা জানিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, প্রতিবন্ধকতা তৈরি করতে রিট করা হয়েছে। যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীজনদেরকে সাথে নিয়ে মাঠে নেমেছি। পারস্পরিক তারা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে। আমাদের যারা প্রার্থী আছেন, আমাদের যারা ভোটার আছেন, তাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগুতে হবে।
ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করাই বিএনপির এখনকার চ্যালেঞ্জ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল আরও বলেন, বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে, প্রতিবারই জিয়া পরিবারের আদর্শে জনগণের কাছে ফিরে এসেছে বিএনপি। কখনো দেশ শাসনে, কখনো বা থাকতে হয়েছে বিরোধী দলের ভূমিকায়। স্বাধীন বাংলাদেশের নানা উত্থান পতনের সাক্ষী জিয়াউর রহমানের নিজ হাতে প্রতিষ্ঠিত এই দল। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বহুদলীয় গণতন্ত্র চালু সহ রাজনীতি আর অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে বিএনপির কল্যাণে। সংগ্রামের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে পথ চলা বাংলাদেশের রাজনীতির অন্যতম অনুঘটক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নেতাকর্মীদের ঢল। জিয়া উদ্যানে প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুকূল পরিবেশে ভয়ডরহীন উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা ছিল উচ্ছ্বসিত। সকালে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল তুলে ধরেন জাতীয়তাবাদী আদর্শে প্রতিষ্ঠিত বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। বিএনপির কে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে। ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি আর অর্থনীতিতে ঘটবে ব্যাপক ইতিবাচক পরিবর্তন। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্যে দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। এদিকে জনদুর্ভোগ বিবেচনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত মঙ্গলবারের বিজয় র্যালি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। তার পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে দলটি। ২০১৪ সালের পর থেকে এক বদলে যাওয়া বিএনপিকে দেখেছে গোটা বাংলাদেশ। গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা কিংবা গ্রেফতারের বিপরীতে দাঁড়িয়ে বিএনপি পালন করেছিল গণতান্ত্রিক কর্মসূচি। রাজধানী থেকে দেশের নানা প্রান্তে দলটি ছুটে বেরিয়েছিল সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে, নিজেদের দাবির পক্ষের কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন। দলটি বলছে, সেই নির্বাচনে সাধারণ জনগণকে পাশে নিয়েই তারা তাদের নির্বাচনী বৈতরণী পার হতে চায়। আর তাই নেতাকর্মীদের সতর্ক, সজাগ এবং সংযত থাকার আহ্বান দলটির শীর্ষ নেতৃত্বের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে, তারপরও সৌহার্দ্যপূর্ণ আলোচনা চালু রাখতে হবে, এমন রাজনৈতিক সংস্কৃতি দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মাধ্যমেই বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতি বিলুপ্ত করা সম্ভব। এ সময় এনসিপি নেতা সার্জিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতিও নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুন্দর সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এনসিপির আরেক নেতা সামান্তা শারমিন বলেন, সর্বোচ্চ আদালত ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটানোর প্রচেষ্টা কোনো দল মেনে নেবে না। সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর যে ষড়যন্ত্র, এটা কখনোই কোনো রাজনৈতিক দল মেনে নেবে না। শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেনি, গণতান্ত্রিক যে কালচারগুলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে, এর সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে। এই বিশাল পরিবর্তন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ফেসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করতে পারবো। সুতরাং এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, সরকারের সকল উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে গোটা সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুপুরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। পরে প্রেস উইং থেকে বিবৃতিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অব্যাহত অবদানের জন্য ডক্টর ইউনূস সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। নির্বাচনের আগে সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করেন সেনাপ্রধান। দেশে জরুরি অবস্থা জারি এবং তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান মাঝে মাঝে দেখা করেন, এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। দৃঢ়ভাবে জানান, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। জুলাই সনদ নিয়ে মতবিরোধ থাকলেও প্রয়োজনে দলগুলো ঐক্যবদ্ধ হবে। সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি, জামায়াত, এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। তবে সংস্কার ও নির্বাচন নিয়ে মতভিন্নতা কাটছে না দলগুলোর মধ্যে। এক্ষেত্রে মতবিরোধ সাময়িক বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, প্রয়োজনে এক হয়ে যাবে সবাই। তিনি দাবি করেন, চলমান আইন শৃঙ্খলার সংকটও কেটে যাবে। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাআল্লাহ ভালো হবে। আইন শৃঙ্খলা সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশে ছড়িয়েছে নানা গুজব, গুঞ্জন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বৈঠককে জরুরি অবস্থা জারির ইঙ্গিত হিসেবে দেখছেন কোনো মহল। তবে আইন উপদেষ্টা এ ধরনের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। ডক্টর আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের অবস্থান দৃঢ়। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যে যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নাই। জাতীয় নির্বাচনের আগে এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবিকে দলীয় বক্তব্য বলে মনে করেন আইন উপদেষ্টা। এ তো এনসিপির দলীয় বক্তব্য। এটা আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা জয়ী হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না। নির্বাচনী ফলাফল কী হবে তা নিয়েও কোনো ভাবনা নেই, এমনটি জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে 1.25 ঘণ্টার বৈঠক শেষে সব কথা জানান তিনি। পরে সাংবাদিকদের সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ও যাবতীয় দায় এড়াতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সোমবার দুপুরে নির্বাচন ভবনে আসেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সহ 3 সদস্যের প্রতিনিধি দল। সরাসরি চলে যান সিইসি এএমএম নাসিরুদ্দিনের রুমে। সেখানে চলে রুদ্ধদ্বার বৈঠক। বেরিয়ে এসে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে থাকায় যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতেই সিইসির সাথে এই বৈঠক। আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করি, যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে। সেই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, মার্কিন দূতাবাস কিংবা সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। আসন্ন নির্বাচন আয়োজনে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিবিদকেও সমর্থন করি না কোনো নির্দিষ্ট নির্বাচনী ফলাফলও। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত এবং আমরা আশা করি আপনারা সফলভাবে সেটি সম্পন্ন করবেন।
এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকের বিষয়বস্তু সহ নির্বাচনী প্রস্তুতির কথা জানান তিনি। বলেন, ভোট নিয়ে প্রধান উপদেষ্টা কখনোই কমিশনকে চাপ দেননি, চেষ্টা করেননি প্রভাব খাটানোর। ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরেই খালি হয়ে যায়। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে। এবারে গুজবকে বেশি কানে নিতে নেই। বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তিত্ব যেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেন, সেটি নিশ্চিতে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান সিইসি। একমাত্র নোবেল লরিয়েট, উনি একটা জাতির কাছে ওয়াদা করেছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বহিরাগতদের হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার সহ 6 দফা দাবিতে বিক্ষোভও করেছেন তারা। তবে এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি। দাবি আদায়ে বিকেলে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকাল সকালই হল ছাড়তে শুরু করেন ছাত্রীরা। বাড়ির উদ্দেশ্যে রওনা হন কেউ কেউ। তবে হঠাৎই বদলে যায় দৃশ্যপট। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের KR মার্কেটের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যানের ঘোষণা দেয় তারা। এই হল আমাদের অধিকার, এখানে আমরা এসেছি আমরা হল ছাড়ার জন্য না, সুতরাং আমাদেরকে যে ফোর্স করা হচ্ছে আমরা সেই হল মানি না। আমাদের হল ছাড়ার জন্য গতকাল নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা তারপর হল ছাড়ছি না আর ছাড়বো না যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে। এরপর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ভিসির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তার যথাযথ ব্যবস্থা না নেবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব। কোনো ধরনের যদি কিন্তু ছাড়া আমাদের একক কম্বাইন্ড ডিগ্রি পূরণ করতে হবে এবং যখন বহিরাগত টোকাই এনে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়, সেটার দায় নিয়ে অবশ্যই আমাদের প্রক্টোরিয়াল বডির সকল টিমকে পদত্যাগ ঘোষণা করতে হবে। হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইন শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ছেলেরা বেশি করে তাদের একটু দাবি আছে যে তারা বোধহয় এটা যেতে চাচ্ছে না এরকম। আমরা একটু প্রশাসন বা বিসিসিআর বা ইউনিভার্সিটি এখন জানেন যে ভ্যাকেন্ট হলে পরে এটা কিন্তু লোকাল প্রশাসনের ডিসপোজালে চলেছে। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি এটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে যাবে। রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সাথে সোমবার সকাল 9টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। সংঘর্ষের একদিন পরও আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জোবরা গ্রামে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। একদিন বাড়ানো হয়েছে 144 ধারার মেয়াদ। তবে বিকেলে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কিছু শিক্ষার্থী। আগের দিনের হামলার ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এদিকে সংঘর্ষের পর অনেকটাই পুরুষশূন্য জোবরা গ্রাম। সংঘর্ষের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রামের চিত্র পুরো ভিন্ন। 144 ধারা জারি থাকায় চলাচল কম, এলাকা অনেকটাই ফাঁকা। ফের সংঘর্ষ এড়াতে সার্বক্ষণিক টহলে আছে যৌথ বাহিনী। ঘটনার পর থেকে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য জোবরা গ্রাম, যেখানে গিয়ে দেখা যায় অনেক ঘরবাড়ি, দোকানপাটে ভাঙচুরের চিহ্ন। এখন পরিস্থিতি খুব ভয়াবহ, কারণ হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় আগুন দিছে। আতঙ্কের মধ্যে আছে সব, এখনো আতঙ্ক কাটে না। এখনো বয়ের মধ্যে আছে কি হয়ে দেয়, ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আছে, এগুলো নিয়ে। একটা মেয়ের সাথে ঘটনা হচ্ছে যে বিল্ডিং এ বারাডিয়ার সাথে গ্যাস সাথে, এরপর দারোয়ানার সাথে। এখন ওই দারোয়ানও নাই, ওই মহিলাটাও নাই, কিন্তু অতর্কিতভাবে যে হামলাটা হয়েছে দুঃখজনক, আর কিছু করতে পারে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও শুনশান নীরব। একাডেমিক কার্যক্রম বন্ধ, তবে দাপ্তরিক কার্যক্রম চলমান। পাশের জোবরা গ্রামে ভাঙচুর, লুটপাটের সাথে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় বলে দাবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। কেন এত পরে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে এসে পৌঁছাইলো, তার আগে কেন আসলো না? আতঙ্ক তো একটা আছেই, আর আমরা যারা 2 নম্বর গেট থাকি ওদের তো ওইখানে স্থানীয় ওরা, তো আমাদের তো একটা আতঙ্ক থাকে। 4 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা। এই সব কিছু বাদ দিয়েও প্রশাসন কিভাবে ভাইবা বোর্ডে নিয়োগ নিয়ে পড়ে থাকতে পারে? সংঘর্ষের ঘটনায় রোববার রাতেই 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ওপেন শিক্ষার্থীদেরকে কপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ কোনো চক্রান্ত করে কোনো কিছুতে অংশগ্রহণ করে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে, এবং এখানে আমরা লিগ্যাল মেজার অবশ্যই আমাদেরকে নিতে হবে। দিনভর পরিবেশ শান্ত থাকলেও শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবিতে বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ করে নারী শিক্ষার্থীরা। মধ্যরাতে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীকে মারধরের জেরে শনিবার রাতে ও রোববার দিনভর শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উপাচার্য, প্রক্টর, সাংবাদিক সহ শতাধিক শিক্ষার্থী আহত হয়। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10ম দিনে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা। সাক্ষ্য দেয়া সিলেটের 2 সাংবাদিক তুলে ধরেন তাদের চোখের সামনে আরেক সাংবাদিক আবু তোরাবের গুলিবিদ্ধ হওয়া ও শহীদ হওয়ার ঘটনা। এই ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন তারা। এছাড়া জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করা চিকিৎসকরাও সাক্ষ্য দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিব সহ 4 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি 11 সেপ্টেম্বর। গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন, এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতিবন্ধীদের সহায়তায় সূচনা ফাউন্ডেশন নামে খুলে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে প্রতিষ্ঠানটি। এসব অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অর্থ লোপাটের সহযোগী হিসেবে এই মামলায় আসামি হিসেবে আছেন সাবেক মন্ত্রী, এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ী সহ 35 জন। সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে গত জানুয়ারিতে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। তবে নিবন্ধন অনুযায়ী প্রতিষ্ঠানটির দেওয়া ঠিকানার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট সহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ এবং 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ। সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাবে মোট লেনদেনের পরিমাণ 930 কোটি 97 লক্ষ 73,959 টাকা। এই অর্থ থেকে 447 কোটি 95 লক্ষ 30,193 টাকা প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার কথা ছিল, বা তাদের কল্যাণার্থে কোনো অর্থ ব্যয় না করেই এই টাকাটা আত্মসাৎ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয় 8 ব্যবসায়ী সূচনা ফাউন্ডেশনের অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নিয়েছে। এছাড়া প্রায় 1 কোটি টাকার কর মওকুফের ঘটনায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সহ 15 জনের নাম এসেছে এজাহারে। সূচনা ফাউন্ডেশনে সাইমা ওয়াজেদের সহযোগী হিসেবে ছিলেন 10 জন সাবেক এমপি মন্ত্রীও। সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের 11 জন, যারা এখানে এই সূচনা ফাউন্ডেশনে যারা
দান করেছেন এরকম প্রতিষ্ঠান হচ্ছে 8টি এবং রাজস্ব বিভাগের 16 জন কর্মকর্তা সদস্য রয়েছেন যারা কর অব্যাহতির প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ পেতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে গত মার্চে একটি মামলা করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেটে প্রশাসনের সাথে সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিভিন্ন অরাজকতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পুরোপুরি যোগ্য, তাই ছোটখাটো সমস্যাগুলো শিক্ষক শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। নতুন সংবিধান ও গ্রহণযোগ্য সংস্কার ছাড়া নির্বাচন এনসিপির কাছে মুখ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার লালবাজারে এক উঠান বৈঠকে যোগ দেন তিনি। এ সময় তাসনিম জারা বলেন, গণ অভ্যুত্থান শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি, সেই কারণেই নতুন সংবিধান ও যথাযথ সংস্কারের কথা বলছে এনসিপি। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কারা অস্থিতিশীল করছে সেই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবিও জানান এনসিপির এই নেতা। উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। যে বিদ্যমান সংবিধান আছে সেখানে সবার অধিকার সংরক্ষিত হয় না। আমাদের নতুন নিয়ম প্রয়োজন যাতে করে সবার অধিকার সংরক্ষিত হয় এবং বর্তমান সংবিধানে যেভাবে ক্ষমতাটা একটা জায়গায় আবদ্ধ থাকে সেভাবে না হয়, যাতে ডিসেন্ট্রালাইজড হয়, সেই জন্য সংবিধানের পরিবর্তন প্রয়োজন। অভ্যুত্থান শুধুমাত্র কিছু ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য না, বরং আমাদের যে ক্ষমতা কাঠামোটা আছে সেটার পরিবর্তনের জন্য। সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক রহমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে রহমতকে গ্রেপ্তার করা হয়। রহমত আলী সুরিগাঁও জামে মসজিদের ইমাম ও চামতলা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। পুলিশ জানায়, 29 আগস্ট মক্তবে পড়তে আসা সব শিক্ষার্থীকে ছুটি দিলেও 3 জনকে মসজিদ পরিষ্কারের জন্য রেখে দেন রহমত। 2 জনকে বাইরে ঝাড়ু দেওয়ার কথা বলে একজনকে ইমামের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করা হয় বলে জানায় ভুক্তভোগী। ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে। পরে দোয়ারাবাজার থানায় একটি মামলা করা হয়। কিছু মানুষ নাক বরাবর পানিতে দাঁড়িয়ে আছেন, সামান্য ঢেউ এলেই তারা দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারেন, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেছেন, রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন অর্ধেকের বেশি লোক সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিয়েছে, যাদের অধিকাংশই তা পাওয়ার যোগ্য ছিল না। প্রতি বাজেটই বড় অঙ্কের বরাদ্দ থাকে সামাজিক নিরাপত্তা খাতে। চলতি 2025-26 অর্থ বছরে এ খাতে দেওয়া হয়েছে মোট বাজেটের 14% বেশি। প্রশ্ন হলো, এর কতটা কাজে লাগে সমাজের সুবিধাবঞ্চিতদের? 3 দিনের প্রথম দিনে এই জাতীয় সম্মেলনে উঠে এসেছে এ নিয়ে নানা তথ্য, উপাত্ত আর মতামত। বক্তারা বলেন, জিডিপির প্রবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে না কর্মসংস্থান। তার উপর সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের বড় অংশই চলে যায় রাজনৈতিক বিবেচনার প্রকল্পে। সামাজিক নিরাপত্তা খাতের 3টি ইস্যু নজরে আনতে হবে। তা হচ্ছে, পুরো কর্মকাণ্ড কিভাবে বাস্তবায়ন হবে, লক্ষ্য হবে কারা এবং কোন কোন স্থানে এই কার্যক্রম চলমান থাকবে। দুর্যোগে বিপর্যস্ত জনগোষ্ঠীর জন্য আরও বেশি বরাদ্দের পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিতের পরিকল্পনা তুলে ধরেন ত্রাণ উপদেষ্টা। আর পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত দিনে রাজনৈতিক প্ররোচনায় কুলুষিত করা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতকে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বহু মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাগুলোর সঠিক বাস্তবায়ন হলে বহু মানুষের ঘুরে দাঁড়ানো সম্ভব। Those who get these benefits, even as high as half of them, 50% of them actually do not deserve those benefits. ভুতুড়ে বেনিফিশিয়ারি অথবা তারা রাজনৈতিক বেনিফিশিয়ারি,
নিরাপত্তা কর্মসূচির পরিধি না বাড়লেও সুবিধাভোগীদের কাছে সেবা পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে জাতীয় সম্মেলন থেকে অঙ্গীকার করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আফগানিস্তানে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে কমপক্ষে 812 জনের, আহতের সংখ্যা ছাড়িয়েছে 3000। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে, প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। রোববার স্থানীয় সময় রাত 12:15টার দিকে পাকিস্তান সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় এলাকা জালালাবাদে আঘাত হানে ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক শরীর সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী মাটি থেকে 8 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। পরে কুনার ও নানগার প্রদেশ সহ আশপাশের বহু এলাকায় 4 থেকে 5 মাত্রার বেশ কয়েকটি শকওয়েভ অনুভূত হয়। আর এই ছিল রাতের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।